আজ যে গল্পটি পড়ছি তার নাম রাগ অনুরাগ। গল্পটি লিখেছেন শক্তিপদ রাজগুরু। হরিমাধব বাবুর এমনিতে বেশ সাজানো সংসার, 2 ছেলেও কৃতী। একজন কোনো কলেজের অধ্যাপক, ছোট ছেলে এলাকার নামী ডাক্তার, ভালো পসার। হরিমাধব বাবু নিজে এখানের বারের নামকরা উকিল, নিজে চেম্বার এদিকে, মক্কেলের ভিড় লেগেই আছে। ফৌজদারি কেসের বিশেষজ্ঞ, ফাঁসির আসামিকে তার সওয়াল জবাব আর নিপুণভাবে সাক্ষীকে পড়ানোর জন্য তিনি খালাস করে আনতে পারেন, এটা বেশ কয়েকবারই দেখেছে অনেকে। এজলাসে দাঁড়ালে তরুণ হাকিমরা হরিমাধবকে সমীহ করেন। ভরাটি কণ্ঠস্বর, ইয়া গোল মুখে একজোড়া পুষ্ট বিড়ালের লেজের মতো গোঁপ। তার কণ্ঠস্বর গমগম করে এজলাস। আদালতে তিনি যেন রয়্যাল বেঙ্গল টাইগার, চেম্বারও সেই মূর্তি। মক্কেল এসেছে 4 ভাঙানির মামলা করতে অন্য পক্ষের নামে। তার ভাইপো নাকি জোর করে কাকার জমি দখল করতে চায়। তার রোয়া ধান গাছগুলি তছনছ করে গেছে, তাই ভাইপোর নামে মামলা করতে এসেছে শশী মোড়ল। বলে, ভাইপোকে ফাটকে পুড়তে হবে উকিলবাবু, এই 200 টাকা আগাম রাখেন। ভাইপোকে ফাটকে পুড়তে পারলে আরো 500। তারপরেই হরিমাধব বলে, ভাইপোকে ফাটকে পুড়তে হবে? তাহলে এদিকে আয় আয়। শশী মোড়ল উকিলবাবুর ডাকে এগিয়ে আসতেই এবার উকিলবাবু টেবিল থেকে জম্পেশ রুল কার্ডটা তুলে নিয়ে শশীর কপালে এক মোক্ষম ঘা মারতে শশী আর্তনাদ করে বসে পড়ে কপালে হাত দিয়ে। আঙুলের ফাঁক দিয়ে রক্ত চুঁয়ে পড়ছে টোপ টোপ করে। নিজের হাতের এহেন কাজ বেশ মন দিয়ে দেখছে হরিমাধব। শশী বলে, মারলেন? কপাল ফাটিয়ে রক্তপাত ঘটালেন কেন? কি করেছি? চুপ। হরিমাধব গোঁপ নেড়ে ধমকালেন, চুপ। তোর মামলা পাকা করার জন্য এটা করেছি। ওহে মুহুরি, নিবারণ মন্ত্রী জানে এরপর তার ডাক পড়বে। সে জানে তারও কিঞ্চিত আমদানি হবে। সে জানে কি করতে হবে এরপর, কারণ ফৌজদারি মামলা সাজাবার জন্য উকিলবাবু এসব কাজ করেন। নিবারণ বলে, একে থানায় নিয়ে গিয়ে ডায়েরি করিয়ে আনবো? উকিলবাবু বলেন, শশী, একটা মিথ্যা সাক্ষীও আমি জোগাড় করে দেব। খরচা দিয়ে যাও, থানায় ডায়েরি করিয়ে এসো। রক্তপাত হত্যার চেষ্টা একবার উল্লেখ না থাকলে তোমার ভাইপোকে হাজতে পোড়া যাবে না। এবার সব ঠিক করে দিয়েছি, ফাটকে পুড়ছি তোমার ভাইপোকে। আর হরিমাধব উকিল তাই করেছে। 3-4 জন জুনিয়র উকিল আদালত বাড়ি চেম্বারে নথিপত্র নিয়ে হরিমাধবের নোট নেয়, মামলা সাজায়, সাক্ষীদের তালিম দেয় কি কি বলে যেতে হবে দিনকে রাত করার জন্য। বিপক্ষের উকিলদের আনা সাক্ষীদের জেরার মুখে ধমক দিয়ে হরিমাধব ওদের সব কথাকে তালগোল পাকিয়ে দেয়। মামলা উল্টে দেয় হুঙ্কার আর ধমকে হরিমাধব উকিল। কিন্তু এহেন পুরুষ সিংহ বাড়িতে গিন্নি হরিপ্রিয়ার কাছে একেবারে কেঁচো। হরিপ্রিয়ার বাবা মুর্শিদাবাদের কোনো গ্রামের জমিদার। বিশাল চক মেলানো বাড়ি, দেউরি, ঠাকুর দালান, কাচারি মহল, বাড়িতে জুড়ি গাড়ি সবই ছিল। বাবার আবদারে মেয়ে ছোট ভাইয়ের চেয়ে তার আবদারই বেশি। জমিদার বাবু দেখে শুনে মেয়ের বিয়ে দিয়েছিলেন। হরিমাধবের বাবাও ছিলেন জমিদার, তবে হরিমাধব কলেজে পড়ে এখন নামকরা উকিল। জমিদারি চলে গেছে, হরিপ্রিয়ার ছোট ভাই এখন ধানকল করে ভালো ব্যবসা করছে। তবে জমিদারি না থাকলেও জমিদারি মেজাজটা রয়ে গেছে হরিমাধব বাবুর শালাবাবুর, রয়েছে দাপটও। তার তুলনায় হরিমাধব বাড়িতে নিরীহ নিপাট একটি ভালো মানুষ, আর সেটা হয়েছে ওই স্ত্রী হরিপ্রিয়ার দাপটে। জমিদারি মেজাজ তার, দশাসই চেহারা, এককালে সুন্দরীই ছিল, ফর্সা গায়ের রং। সেই সুন্দরী মেয়েটি এখন যেন দারোগা। হাকিম সামলাতে জানে হরিমাধব, কিন্তু দারোগা সামলাতে অক্ষম, বিশেষ করে বাড়ির এই দারোগাকে। হরিমাধব বিকালে গাড়ি থেকে নেমে বাড়ি ঢুকছে। উঠোনে কলতলায় কাজের মেয়ে সাবিত্রী একরাশ বাসন নিয়ে মাজতে বসেছে। বাড়ি ঢুকে হরিমাধব নিচে দাঁড়িয়েছে, ওপর থেকে হরিপ্রিয়ার চড়া গলা শোনা যায়, ওখানে দাঁড়িয়ে কি হচ্ছে? উঠে এসো, এসো। হরিমাধব বাবুর মেজাজ চড়ে ওঠে। আদালতে আজকে হাকিমের এজলাসে বেশ তর্ক হয়েছে একটা ল পয়েন্ট নিয়ে। মন মেজাজ ভালো নেই। গিন্নির এই হাঁক ডাকে বলে হরিমাধব, যাচ্ছি, উঠে এসো এক্ষুনি। হরিমাধব বাবু জুতো খুলে উঠে গেলেন দোতলার ওদিকের ঘরে। গিন্নির হাঁক ডাকে ওদিকে বড় বউ শেফালি আর বড় ছেলে চাইল। শেফালি স্বামীকে বলে, এত খোঁজ করেই কাজের মেয়েটিকে আনলাম বাবার বাড়ি থেকে,
মা এবার একেও তাড়াবে। কি সন্দেহবাতিক যে মায়ের। হরিমাধবের বড় ছেলে অধ্যাপক মধুসূদন পরীক্ষার খাতা দেখতে দেখতে বলে, তাই দেখছি মায়ের কি যে রোগ। ওদিকে ছোট বউও দেখেছে ব্যাপারটা। তার ডাক্তার স্বামী চেম্বারে যাবার জন্য পোশাক বদলাচ্ছিল। সে বলে, মায়ের এটা একটা মানসিক রোগ। ছোট বউ আইভি স্বামীকে বলে, মায়ের রোগ আবার তোমার মধ্যে সংক্রমিত হয়নি তো? দেখো বাপু। ডাক্তার হরিগোবিন্দ স্ত্রীকে কাছে টেনে নিয়ে বলে, সে ভয় তোমার নেই। আইভি বলে, একটা কিছু না করলে বাড়িতে কাজের মেয়ে তো থাকবে না। মায়ের এ কি বিশ্রী রোগ। তুমি তো ডাক্তার, দেখো না ওষুধপত্র দিয়ে। হরগোবিন্দ বলে, এ রোগ সারানোর ক্ষমতা বাবা মহাদেবেরও নেই। আমি তো তুচ্ছ। ওদিকে হরিমাধব তখন গিন্নির জেরায় জেরবার। হরিপ্রিয়া মুখে পানির উপর এক ছিটে খুশবুদার জর্দা ছিটিয়ে জেরা করে। উঠোনে হাঁ করে ওই সাবিত্রীর দিকে চেয়েছিলে কেন? হরিমাধব দেখেছে ছোট ছেলের গাড়ি রয়েছে, বড় ছেলেও ফিরেছে কলেজ থেকে, বৌমাও রয়েছে। হরিমাধব স্ত্রীকে বলে, আস্তে, কি যা তা বলছো? ছেলে বৌমারা রয়েছে, শুনতে পাবে। হরিপ্রিয়া খাটে গদিয়ান হয়ে গলা আরো চড়িয়ে বলে, শুনুক, ওদের বাপের গুণের কথা শুনুক। 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, এখনো ছোঁক ছোঁক স্বভাব গেল না। স্বভাব যায় না মোলে, ইল্লত যায় না ধুলে। হরিমাধব চাপা স্বরে বলে, কি হচ্ছে? জুতো খুলছিলাম নিচে, ফিতে খুলতে দেরি হচ্ছিল। থাক, আজ সাফাই গাইতে হবে না। শেষবারের মতো বলে দিলাম, এদিক ওদিক চাইবে না। তারপর গলা তুলে হাঁক পাড়ে কাজের মেয়ের উদ্দেশ্যে, এই সাবিত্রী, বাসন মাজা হলে রান্নাঘরে গিয়ে আনাজ কোটগে। অর্থাৎ হরিমাধব এবার চা খেয়ে চেম্বারে নামবে। তার আগে সাবিত্রীকে উঠোন থেকে সরিয়ে দেবার কথাই বলা হলো। হরিমাধবের বয়স এখন 60 পার হয়েছে। ওর নামে শত্রুতেও কোনোদিন কলঙ্ক ও অপবাদ দিতে পারেনি। চরিত্রবান সৎ মানুষ। ভোরে উঠে স্নান করে গুরুবন্ধনা পূজা গীতা পাঠ করেন। সন্ধ্যাতেও 1/2 ঘন্টা গুরু পূজা ভজন করে চেম্বারে নামেন। বাকি সময় কাটে মক্কেল, কেসকাবাড়ি আর আদালত নিয়েই। তবু গিন্নির চোখে তার মতো ভ্রষ্ট পুরুষ আর যেন কেউ নেই। ফিরতে দেরি হলেই কৈফিয়ত চাই হরিপ্রিয়া, কোথায় ছিল এতক্ষণ। হরিমাধব বলে, এজলাসে দেরি হয়ে গেল। এজলাস? না অন্য কোনো মহিলা মক্কেলের বাড়িতে? শুধু চিনিবারণকে। হরিমাধব বলে, দোহাই তোমার, এসব ছাড়ো তো। কি যে ভাবো, ছি ছি, এসব কথা বলতে বাধে না? বাঁধবে কেন? তোমাকে বিশ্বাস নেই। এই নিয়ে বউদের মধ্যেও হাসাহাসি হয়। কি কাণ্ড। ছেলেরা বলে, কাজের মেয়েটা আছে তো? মা যা শুরু করেছে আবার। হরিমাধব বাবুর উপর গিন্নির কড়া নজর। রাতে হরিমাধব বাবু কোনোদিন বাথরুমে যাবেন। হরিপ্রিয়ার ঘুমও সজাগ। দেখে কর্তা ঘুম থেকে উঠে দরজা খুলে বের হয়ে যাচ্ছে। হরিপ্রিয়ার মনে হয় নিশ্চয়ই ওর মতলব ভালো নয়। সেও পা টিপে টিপে কর্তার পিছু পিছু বের হয়ে আসে। এবার হাতে নাতে কর্তার কুকীর্তি ধরবে। সেকেলে আমলের বিরাট বাড়ি, দোতলার বাথরুম বারান্দার ওদিকে। হরিমাধব বাথরুম থেকে বের হয়ে আসে, দেখে থামের আড়ালে গিন্নি সজাগ দৃষ্টিতে চেয়ে আছে। তুমি? হরিপ্রিয়া বলে, বাথরুমে যাবে বলে যাবে তো? রাত দুপুরে কোথায় যাচ্ছ দেখবো না? সেই ফাঁকে দেখে হরিপ্রিয়া একতলা নামার গেটটা সঠিক তালা বন্ধ রয়েছে কিনা। ঝি চাকরেরা অবশ্য একতলাতেই থাকে রাতে। হরিমাধব বলে, এত ঠাকুরের নাম করো, মনের এই ময়লা মুছতে পারলে না? এই নিয়েই অশান্তি বাড়িতে। হরিমাধব যেন বাড়ির ছেলে বউদের সামনে একটা ক্লাউনে পরিণত হয়েছে। হরিমাধবের ব্যাপারটা ক্রমশ অসহ্য হয়ে ওঠে। হরিমাধবের নিচের তলায় নামার সময় হরিপ্রিয়াও নেমে আসে বাতের শরীর নিয়ে। চেম্বারে ঢুকিয়ে তবে ওপরে উঠে যায় হরিপ্রিয়া। খবরটা 2-4 জন মক্কেলও জেনে ফেলে। সেদিন হরিমাধবের শ্যালক জমিদার তনায় এসেছে হরিমাধবের বাড়িতে। হরিপ্রিয়াও ভাইকে পেয়ে খুশি। হরিমাধবের অনেক দিনের বন্ধু ও শ্যালক কমলবাবু রসিক ব্যক্তি। সন্ধ্যার পর তার একটু পানদোষের অভ্যাস আছে। জমিদারি চলে গেলেও সেই অভ্যাসটা বজায় রেখেছে কমলবাবু। হরিমাধব নিজেও সব খান না, নিষ্ঠাবান ব্যক্তি সে। তবু শ্যালকের জন্য বিলাতি মদ, কাজু বাদাম, কাটলেট এসব আনিয়েছে। হরিমাধব কমলকে পেয়ে আজ বলে হরিপ্রিয়ার ওই সন্দেহবাতিকের কথাটা। বলে, তোমার দিদি তো আমার মান সম্মান ধুলোয় লুটিয়ে দেবে ঘরের বাইরে। যা সন্দেহ বাতিকর। কমল তখন সবে গ্লাসে চুমুক দিয়েছে। সে কথাটা শুনে বলে, সে কি,
তুমি তো একদম নিরামিষী লোক। মদ, মেয়ে ছেলে কোনো বাতিকেই নেই। তোমাকে সন্দেহ করে দিদি? সন্দেহ বলে সন্দেহ? ছেলে বউদের সামনে যা তা বলে, লজ্জায় মাথা কাটা যায়। বাড়ির কাজের মেয়ে, ওই বুড়িকে নিয়ে সন্দেহ? হেসে ওঠে কমল। হরিমাধব বলে, তুমি হাসছ? এদিকে আমার কাঁদতে ইচ্ছে করছে। এক এক সময় মনে হয় সংসার ছেড়েই কোথাও চলে যাই, যেদিকে দু চোখ যায়। কমল বলে, জল অনেক দূর গড়িয়েছে দেখছি। এক কাজ করতে পারো, ফল হবে। কি? হরিমাধব আশান্বিত হয়ে শুধায় সেই পরিত্রাণের পথের কথাটা। কমল গলায় এক ঢোক মদ ঢেলে বলে, একদিন আচ্ছাসে প্রহার করো। বেদম প্রহার দেখবে, মারের চোটে ওই সন্দেহের ভূত কোন দিকে পালাবে। আমি তো শুধু এদিক ওদিক করি হরিমাধবদা। এই নিয়ে কথা বলতে দিলাম মুষ্টি যোগ প্রয়োগ করে একদিন, ব্যাস, তারপর থেকে ঠান্ডা। তাই বলছি হরিদা, তুমিও একদিন মুষ্টি যোগ দিয়ে দাও দিদিকে, বেশ কড়া ডোজেই দেবে। হরিমাধব শ্যালকের এহেন পরামর্শে চমকে ওঠেন। বলছো কি হে নীলকমল? হ্যাঁ, নিজের স্ত্রীকে প্রহার মারধর করতে হবে? ছেলেরা বড় হয়েছে, বৌমা নাতিপুতি রয়েছে, কি ভাববে তারা? না না, এ হতে পারে না। পাঁচজন শুনলে কি বলবে? ছি ছি করবে যে। কমল মদের গ্লাসে চুমুক দিয়ে বিজ্ঞের মতো রায় দেয়, তাহলে তোমার বাঁচার পথ আর নেই। ওইসব পাঁচালি শুনে যাও, তোমাকে বাঁচার আর কোনো পথই দেখি নেই। কমল বেশ কৃতী পুরুষ, ব্যবসাতে ভালো করেছে, নানা জনকে চড়িয়ে খায়। সদরে নেতাদেরও সকলে কমলকে বেশ সম্মান করে। তার কাছে নানা পরামর্শ নিতে আসে আপদে বিপদে। হরিমাধব বলে, কমল, তোমার মাথায় অনেক রকমের মতলব খেলে শুনেছি। আমাকে পরিত্রাণের এক পথ বাতলাও ভায়া, না হলে শেষমেশ সংসার ছেড়েই চলে যাব কোথাও। কমল তখন কয়েক পেগ চড়িয়েছে, নেশাটা গোলাপি রং ধরেছে। কমলের মাথায় একটা আইডিয়া আসে। বলে, হরিদা, একটা পথ আছে। মারধর করতে হবে না তো। হরিমাধব ওইসব অপ্রিয় কাজ করতে পারবে না, তাই ওই কথা বলে। না না, এ একেবারে অন্য পথ। ঠিক মতো চাল দিতে পারলে দিদি একেবারে মাত হয়ে যাবে। তোমার পুজোর ছুটিতে কোর্ট কতদিন বন্ধ থাকে? তা ধরো মাসখানেক, হরিমাধব জানায়। তাহলে কটা দিন মুখ বুজে দিদির ঠ্যাতলানি খাও, তারপরেই ব্যাস, কুমুরের ঠুকঠুক, কামারের এক ঘা, একেবারে মোক্ষম ঘা। তা কি করতে হবে বলবে তো? হরিমাধব শুধোয়। কমল বলে, সময়েই বলবো। হরিমাধবের জীবন যেন বিষে উঠেছে গিন্নির ওই বাতিকে। সাবিত্রী কাজ ছেড়ে চলে গেছে। ছেলেরা কদিন চেষ্টা করে ছোট বউয়ের গ্রাম থেকে এক বয়স্কা বিধবাকে এনেছে কাজের জন্য। ছোট ছেলে মাকে বলে, সারা পাড়ার লোক, কাজের লোকেরা জেনে গেছে তোমার কথা, আর পাগলামি করো না। হরিপ্রিয়া বলে, তোরা আমার দোষেই দেখলি, তোদের বাপ, তার গুণের কথা জানিস? আদালতে এক মানুষ, আর ঘরে পাড়ায় নজর দোষ গেল না। ছেলে সরে পড়ে, বৌমা আড়ালে হাসাহাসি করে। হরিমাধববাবু সেদিন না খেয়েই আদালতে চলে যান। কাজে মন লাগে না, পুজোর ছুটিও পড়ে গেল। রাতের বেলায় উঠে বাথরুমে যাবেন, দেখেন তার ধুতির সঙ্গে গিন্নি জম্পেশ করে শাড়ির আঁচল বেঁধে রেখেছে, অর্থাৎ হরিমাধববাবুকে যেন বেঁধে রাখা হয়েছে। গিন্নিও জেগে গেছে। শুধুই, কোথায় যাওয়া হচ্ছে চুপে চুপে? হ্যাঁ, নতুন মেয়েটার দিকে নজর পড়েছে এর মধ্যে। থামবে? কেন থামব? হরিপ্রিয়াও গর্জে ওঠে। ছেলে বৌমা জেগে গেছে। বড় ছেলে বলে, মা কি পাগল হয়ে গেল। ছোট বউ বলে ডাক্তারকে, কি ব্যাপার গো, রাত দুপুরেও বুড়ো বুড়ির নাটক। হরিমাধব বাবু চুপ করে যান। অবশ্য হরিপ্রিয়া তখনও গজগজ করছে, স্বভাব যায় না মলে, ইল্লুর যায় না ধুলে। হরিমাধবের মনে পড়ে এবার কমলের কথাগুলো। এবার সেও তৈরি। পুজো আসছে, বাড়িতে সমারোহ শুরু হয়েছে। হঠাৎ সকাল থেকে হরিমাধবকে পাওয়া যাচ্ছে না, আদালত বন্ধ। কিন্তু লোকটা গেল কোথায়? হরিপ্রিয়াও ভাবনায় পড়ে। বলা নাই কওয়া নাই, পুজোর মুখেই লোকটা কোথায় নিরুদ্দেশ হয়ে গেল। বড় ছেলে বড় বৌমা, ছোট ছেলে ছোট বৌমা, এবারে মাকেই দায়ী করে। লোকটা শিবের মতো সৎ, দিন রাত খেটেছে, পয়সা এনেছে, তাদের মানুষ করেছে। আর মা, তুমি সেই সম্মানীয় লোকটাকে দিনরাত শুধু শাসন করেছ আর যা তা কথা বলেছ। ছোট ছেলে জানায়, সারা শহরের মানি লোকটাকে তুমি পদে পদে অপমান করেছ।
আর তাই অতিষ্ঠ হয়ে লোকটা ঘর ছেড়েই চলে গেল। পুজো এসেছে। হরিপ্রিয়া এখন একেবারে নীরব। বাড়িতে যত ঝগড়া হতো তার স্বামীর সঙ্গেই। আজ সেই লোকটা নেই। উৎসব আনন্দের দিনে কোথায় রইল কে জানে। অবশ্য ছেলেরা পরামর্শ করে অন্যদের জানিয়েছে বাবা কেদার বদ্রী গেছেন। তারা আসল খবরটা জানেন না। হরিপ্রিয়া নাওয়া খাওয়া ছেড়ে এবার চোখের জলই ফেলে। মানুষটাকে হারিয়ে আজ বুঝেছে যে সত্যি স্বামীকে সে অকারণে লাঞ্ছনা অপমানই করেছে। এবার দেবতার চরণে মাথা ঠোকে, মানুষটাকে ফিরিয়ে এনে দাও ঠাকুর। কিন্তু পূজা কেটে গেল, হরিমাধবের কোনো খবর নাই। ছেলেরাও ভাবনায় পড়ে, কোনো বিপদ আপদ হলো কিনা বাবার কে জানে। হরিপ্রিয়া কদিনেই আধখানা হয়ে গেছে, আর কথা বলে না সে, শুধু চোখের জল ফেলে, ঠাকুর দেবতার পায়ে মাথা ঠোকে। কিন্তু হরিমাধবের দেখা নাই। কমল এসবের খবর পেয়ে আসে দিদির কাছে। দিদির সেই তেজ দাপট আর নাই, এখন সব ঠান্ডা। ভাইকে দেখে বলে, আমার কি সর্বনাশ হলো রে, লোকটা বিবাগী হয়ে গেল, কোথায় গেল? কমল বলে, তোমারই সন্দেহবাতিকের জন্য সংসার ছেড়ে চলে গেছে। গুরুদেবের আশ্রমে খবর নিয়েছ? হ্যাঁ রে, সেখানেও যায়নি। তাহলে গেল কোথায়? কমল ভাবছে। হরিপ্রিয়া বলে, আমারই দোষ, যা তা বলেছি ওকে, আর কোনোদিন ওসব কথা বলবো না। তুই লোকটাকে খোঁজ কমল। কমল বলে, কাশীপুর শ্মশানে অনেক বড় সাধু আসে, তারা ভূত ভবিষ্যৎ সব জানে, সেখানেই নিয়ে চল, যদি তারা ওর সন্ধান দিতে পারে। চল ভাই, হরিপ্রিয়া এখন অন্য মানুষ। কমল বলে, সেখানে গিয়ে কি পাবে তাকে? তাই এত করে বলছো, কাল সকালে গাড়ি পাঠাবো, যাবে। কমল বাড়ি ফিরে দেখে হরিমাধব কাগজ পড়ছে তার বাগান বাড়িতে। হরিমাধব কমলকে দেখে বলে, ও বাড়ির কি খবর হে, তোমার দিদি? একেবারে নেতিয়ে পড়েছে ঠাকুরুন, মনে হয় ওষুধ ধরেছে। হরিমাধব বলে, এভাবে আর তোমার বাগান বাড়িতে কদিন গা ঢাকা দিয়ে থাকবো? কমল বলে, ওই তোমার দোষ, বিয়ের পয়লাতে বউয়ের কাছে হম্বিতম্বি দেখাতে পারোনি আমার মতো, তাই ভুগছো। এবার একটা দিন বেশ জমিয়ে অভিনয় করতে হবে, ব্যাস, তাহলেই কিস্তি মাত। অভিনয় করতে হবে? কমল বলে, বাল লাইব্রেরির নাটকে বাল্মীকি বিশ্বামিত্রের পাঠ তোমার একচেটিয়া। কাল কাশীপুরের শ্মশানে সাধুর রোল করতে হবে, লাস্ট সিন। মেকআপ করার লোকও এনেছি, যা যা বলবো করে যাও, ব্যাস। তারপর দেখবে আমার দিদি ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। হরিপ্রিয়া ব্যাকুল হয়ে এসেছে কমলের এখানে। কমল বলে, চলো মহাশ্মশানে। শ্মশানে এক নতুন সাধু এসেছেন, কে জানে হরিদা মনের দুঃখে সন্ন্যাসী হয়ে গেল কিনা। ও কথা বলিস নে কমল, তার কিসের দুঃখ যে সন্ন্যাসী হবে? কমল বলে, মনের দুঃখে। দুঃখ তো তুমি তাকে কম দাওনি। আর ও বলিস না, আমারে শিক্ষা হয়েছে। চল, যদি সন্ধান পাই তার। কাশীপুর শ্মশানে একটা নদীর ধারে বিস্তীর্ণ জায়গা জুড়ে রয়েছে শিরীষ, শ্যাওড়া, নিম, আকাশমণি, আর নিচে ঘনলতার জঙ্গল। ওরই এখানে ওখানে দু একজন সাধু ধ্যানস্থ হয়ে রয়েছে। হরিপ্রিয়ার দামি শাড়ি ধুলোয় লুটোচ্ছে। কাঁটা ঝোপ আকন্দ বনের ভিতরে সে খুঁজছে একজনকে ব্যাকুলভাবে। কমল অবশ্য স্টেজ রেডি করে রেখেছিল। সকালে হরিমাধবকে মেকআপ দিয়ে এখানে একটা বড় শ্যাওড়া গাছের নিচে চালা করে বসিয়ে দিয়ে গেছে। ইয়া দাড়ি, পরনে রক্তাম্বর, গলায় অনেক হাবিজাবি মালা, গায়ে ছাইও মাখানো। হরিমাধবের দাড়ি কুটকুট করছে। হঠাৎ হরিপ্রিয়াকে দেখে চাইল। হরিপ্রিয়া দেখেই চিনেছে, পিছনে কমল। হরিপ্রিয়া এসে পায়ে লুটিয়ে পড়ে কান্না ভিজে গলায় বলে, এ কি হাল হয়েছে তোমার? এই শ্যাওড়া গাত্রের নিচে বসে আছো, নিজের ঘর সংসার ছেড়ে? ওগো, ঘাট হয়েছে, বাড়ি চলো। হরিমাধব এবার বাল্মীকি সেই ডায়লগ বলে, সংসার ওসব মায়া, অনিত্য। সেই মায়ার সংসার ছেড়ে মহামায়ার কৃপা লাভের জন্যই এখানে এসেছি। তুমি বাড়ি ফিরে যাও। ছেলেরা বৌমারা কত ভাবছে তোমার জন্য, দাদু ভাই কত কাঁদছে। দুদিন কাঁদবে, তারপর ভুলে যাবে। একবার যখন অনিত্যকে ছেড়ে এসেছি, আর ওখানে যাব না। ওম হরি ওম বলে হরিমাধব নীরব হয়ে যায়, যেন সমাধি লাভ করেছে। হরিপ্রিয়া এবার মাথা ঠোকে পায়ে, আমার ঘাট হয়েছে, আর ওসব পাপ কথা কোনোদিন মুখে আনবো না। তোমার পা ছুঁয়ে বলছি,
ওগো, ঘরে চলো। তপস্যা সেখানেই করবে, কাজকর্ম করবে, এও করবে শান্তিতে। আমি কোনো কথা বলবো না আর, পোড়া জিভ আমার খসে যাবে। কমল এবার বলে, হরিদা, দিদি এত করে বলছে, ঘরেই চলুন, সংসারই তো স্বর্গ, ঘরেই তো মন্দির। হরিমাধব বলে, তুমি বলছো কমল, শেষে আবার সেই অশান্তি? হরিপ্রিয়া বলে, তোমার পা ছুঁয়ে বলছি, আমার ভুল ভেঙেছে। যে এক কথায় ঘর সংসার ছাড়তে পারে তার মনে কোনো পাপ নেই, তুমি ঘরে চলো। হরিমাধব অস্পুষ্ট স্বরে বলে, হরি ওম, ওই সৎ চলো। তবে কথার খেলাপ হলে এবার হিমালয়ে চলে যাব। কমল বলে, দিদি তুমি বাড়িতে যাও, আমি হরিদার দাড়ি ফাড়ি কাটিয়ে ধোপদুরস্ত করে বাড়ি নিয়ে যাচ্ছি। যদি না যায়? হরিপ্রিয়া বলে। কমল বলে, আমি তো আছি, ওকে নিয়েই বাড়ি ফিরব, ভয় নেই। পাড়ার সকলে জানে হরিমাধব কেদার বদ্রী থেকেই ফিরেছে। বাড়িতে আজ আনন্দের পরিবেশ। সন্ধ্যায় কমল আজ বিলাতি মদ নিয়ে এসেছে। হরিমাধব কাটলেট খাচ্ছে। কমল বলে, কেমন বুঝছো হরিদা? হরিমাধব বলে, অল কোয়াইট ইন দ্য হোম ফ্রন্ট। তোমার দিদি এখন একেবারে অন্য মানুষে, আর কোনো কথা নাই। বেশ শান্তিতে কাজটা হয়েছে, ঘরেও শান্তি নেমেছে। কমল বলে, তাহলে আমার এলেম আছে বলো? হরিমাধব আজ কমলের কেরামতিকে অস্বীকার করতে পারে না। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।